তো আজকে 12ই মার্চ 5টা বাজে জার্মানিতে, এবং আমার লাস্ট ভিডিওর প্রায় 2 মাস পর আমি আবার এই ভিডিও করছি। এবং আজকেও আমি নিজেকে 30 মিনিটের সময় দেবো, যেমন দিয়ে থাকি। চালু করে ফেলেছি। এবং আজকে আমি কিছুটা আমার পিএইচডি স্মৃতিচারণ করব, যেমন করতাম। তো লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম, আমি বোধহয় এখনও বোধহয় ঠিক পিএইচডির প্রায় আমার পিএইচডির আমি থ্রি ফোর্থ পর্যন্ত পৌঁছে গেছি। যে কোলাবোরেশনের কথা বললাম, শিক্ষকতার কথা বলেছি, এবং সেই কোলাবোরেশনের দরুন যে পেপার পাবলিশ, তারও কিছুটা আলোচনা করা। এবং এই যে পিএইচডির জার্নি, সেটা কিন্তু দুঃখ সুখ সব রকম মিলিয়ে মিশিয়েই অ্যাকচুয়ালি গেছে। তো সুখের দিকটা ডকুমেন্ট না করলেও চলে, দুঃখের দিকটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ someone can learn from it and they would not take the same path that would hurt them, which is like a lesson. তো ঈশপের গল্প এই জন্যই যে লেখা হয়, তাই না? তো যাই হোক, বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে পিএইচডিতে, এবং আমি এখন মোটামুটি আমার ওয়াটক কনফারেন্স, আমার মানে বিশ্বের থিওরিটিক্যাল কেমিস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট কনফারেন্স, সেইখানে যাওয়ার সময় পর্যন্ত আমি চলে এসেছি। অ্যান্ড এটা 2025 সালের কথা, অসলোতে ওয়াটক হয়েছে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ যে বিশাল বড় একটা কনফারেন্স, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমার প্রথম পাবলিশড আর্টিকেলের পোস্টার নিয়ে আমি যাচ্ছি, এবং খুবই খুবই এক্সাইটেড আমি এটার বিষয়ে, যে আমি পোস্টারে আমার নিজের প্রথম কাজ আমি সবাইকে বলবো, বোঝাবো, দেখাবো, প্রেজেন্ট করব। এবং তার সঙ্গে সঙ্গে কিছু বড় বড় জ্ঞানীগুণী লোক যারা ওই কনফারেন্সে থাকবে, যাদেরকে আমি জানি, তাদের সঙ্গে দেখা হবে, আলাপ হবে, বিভিন্ন রকম আলোচনা হবে। তো মোটের ওপরে বেশ ভালোই কাটলো ওয়াটক। ওয়াটকে আমার ইন্সপিরেশন 2জন সায়েন্টিস্ট আমাদের ফিল্ডের। একজন হলো ত্রিগভে হেলগাকের, যিনি এখন রিটায়ার্ড বাট এমেরিটাস ইউনিভার্সিটি অফ অসলোর, এবং তারই মোটামুটি হি ইজ কাইন্ড অফ দ্য ফাউন্ডিং ফিগার্স অফ মলিকিউলস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। আমার যে রিসার্চ টপিক, তার ফাউন্ডিং ফিগার বলা যেতে পারে, যে মোটামুটি মলিকিউলসের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশন এবং তার বিভিন্ন রকমের রিসার্চ, সেটা কারেন্ট ডেন্সিটি ফাংশনাল থিওরিতে পারে, বিভিন্ন রকম। এবং তার সাথে সাথে আরেকজন ব্যক্তি, যাকে আমি পরে আমার ট্রমজোতে আমার একটা রিসার্চ ভিজিট ছিল 2024 সালে। তো ওই রিসার্চ ভিজিটে আমি একজন বিশাল দিগ্গজ পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়। হিজ নেম ইজ পেক্কা পোক্কো, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির প্রফেসর, এবং হি ইজ ওয়েল নোন ফর রিলেটিভিস্টিক কোয়ান্টাম কেমিস্ট্রি। উনি বেসিক্যালি এক্সপ্লেন করেছেন যে গোল্ডের কালার ইয়েলো কেন হয়। তো ইজ এ ওয়েল নোন ফিগার, এবং ভীষণ ডাউন টু আর্থ লোক। যদিও স্ক্যান্ডিনেভিয়ান সায়েন্টিস্টরা খুব হাম্বল হয়, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা ভীষণ ডাউন টু আর্থ লোক, এবং যে আমার বেশ ওদের ব্যবহার ভীষণ ভালো লেগেছে যতবারই আমি তাদের সঙ্গে কথা বলেছি। তো পেক্কা পোক্কো ওয়াজ ওয়ান অফ দ্য পার্সন from whom I was very inspired. তো ওয়াটক গেল, ওয়াটকের পর আমি ফিরে এলাম। ফিরে এসেই মোটামুটি মাথায় ঢুকে গেল যে আমার তো ডিএডির যে এক্সটেনশন, সেটা আর পাবো না, সেটা হবে না এবছর। কারণ যে ইনফ্লেশন, ইউক্রেনের যুদ্ধ,
বিভিন্ন রকমের ফ্যাক্টর, তাতে ডিআরডির ফান্ডিং কমে যায়, সেটা আমি মোটামুটি খবরের কাগজের উপর পড়েছি। ডিটেলস আমিও জানি না যে কী হয়েছে, বাট মোটামুটি এক্সটেনশন পাবো না, এটা আমি নির্ধারিত হয়ে গেল। তো তখন আমি স্বাভাবিক আমার সুপারভাইজার ফ্লোরিয়ান বিশপকে গিয়ে বললাম যে যদি কোনো রকমের ফান্ডিং জোগাড় করা যায় কয়েক মাসের জন্য, বিকজ আই নিউ দ্যাট আই উড নিড সাম টাইম। কারণ সেপ্টেম্বর মাস, অগস্ট মাস থেকেই মোটামুটি মানে লিখবো থিসিস লিখবো এরকম একটা চালু হয়ে গেছে। তো আমি আমার বসের সঙ্গে আলোচনা করে জিজ্ঞেস করলাম যে আমার এরকম একটা কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, সেটা একটা চ্যাপ্টার হতে পারে, আর একটা যে পাবলিশড আর্টিকেল সেটার একটা চ্যাপ্টার, তো মোটামুটি সেটাতে পিএইচডি হবে কি হবে না। তো বস বললো কোনো অসুবিধা নাই, তুমি এগো, এটাই লেখো, লেখার পরে আফটার অ্যান্ড আই উইল লুক ফর সাম ফান্ডিং, তুমিও চাকরি বাকরি কিন্তু দেখো। তো আমি চাকরি বাকরি দেখতে শুরু করলাম। চাকরি বাকরি কিন্তু খুব হালত খারাপ দেখলাম তখন। তবে অত জোর জবরদস্তি করে চাকরি, মানে একদম পুরো ফুল দামে চাকরি খুঁজছি সেরকম কিন্তু ছিল না ওই টাইমে। তো সেপ্টেম্বর মাস ঢুকলো, আমি তখন ঠিক করলাম না, আমাকে কিন্তু থিসিস লিখে শেষ করতে হবে কোনো রকম। যদি না শেষ করতে পারি নভেম্বরের মধ্যে, বা অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের 31 পর্যন্ত আমার ডিএডি স্কলারশিপ থাকবে। তো সুতরাং বাই সেপ্টেম্বর আই হ্যাভ টু সামহাউ ফিনিশ দ্য লায়ন শেয়ার, এটা আমি বুঝে নিলাম। তো সেই সেপ্টেম্বরের থেকে আমি একদম ফুল দমে ইন্ট্রোডাকশন থেকে শুরু করলাম লেখা। প্রথমেই তো হচ্ছে রাইটার্স ব্লককে পৌঁছে গেলাম উইদাউট রাইটিং এনি লাইন। আই অলরেডি ফেসড রাইটার্স ব্লক, যে কী লিখবো থিসিসে কোনো আইডিয়া নেই। তো আমি তখন একটা কিন্তু স্টেপ আমার খুব কাজে লেগেছে ওই টাইমে। আমি ঠিক করলাম যে থিওরিটিক্যাল কেমিস্ট্রি বা কোয়ান্টাম কেমিস্ট্রি কোন পার্টটা সবচেয়ে বেশি বেসিক। তো তখন দেখা গেল যেহেতু আমার ফিল্ডটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডস ওর ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি ইন ম্যাগনেটিক ফিল্ডস। তো সবচেয়ে প্রথম একদম বেসিক যেটা জানা উচিত সেটা হচ্ছে যে মডেল সিস্টেম অফ ইলেকট্রন ইন ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, যে একটা সিঙ্গেল ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডে কেমন বিহেভ করে। তো আই স্টার্টেড সার্চিং লিটারেচার, বিভিন্ন রকম লিটারেচার। তো ওই টাইমে ডেভিড টমের একটা ড্রাফট, ডেভিড টমের কোয়ান্টাম মেকানিক্স, সে ড্রাফট অলরেডি ওর ওয়েবসাইটে লেকচার নোটস অফ ডেভিড টম বলে অ্যাভেলেবেল ফ্রিলি। তা আমি ওটা কিন্তু বিশাল হেল্প করেছে, ওইটাই আমার স্টার্টিং পয়েন্ট বেসিক্যালি থিসিসের। তো ডেভিড টমের কোয়ান্টাম মেকানিক্সের লেকচার নোটসের মধ্যে ইলেকট্রন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আমি প্রথম পড়া শুরু করলাম। যেই শুরু করলাম পড়তে পড়তে কিন্তু একটা টাইমে গিয়ে যে সলিউশন ছিল প্রবলেমটার, সেটা সিম্পল হারমোনিক অসিলেটরের ল্যাডার অপারেটর ফর্মুলিজমের সলিউশনের গিয়ে দাঁড়ালো, যেটা আমি কোনোদিন শিখিনি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি। তো দেখলাম দিস ইজ ইভেন মোর ফান্ডামেন্টাল দ্যান দিস। মানে ওয়ান অফ দ্য 3 বেসিক মডেল সিস্টেমের মধ্যে একটা মডেল সিস্টেম হলো সিম্পল হারমোনিক অসিলেটর। আই এগেন টার্ন ব্যাক টু দ্য লিটারেচার, এবং সিম্পল হারমোনিক অসিলেটরকে কী করে আমি সলভ করবো হচ্ছে যে ল্যাডার অপারেটর ফর্মুলিজম দিয়ে, সেটা আমি দেখতে শুরু করলাম, এবং দ্য সলিউশন ওয়াজ ব্রিলিয়েন্ট। যখন আমি নিজের হাতে একদম কাগজে কলমে, উইদাউট টাইপিং এনিথিং, যখন আমি কাগজে কলমে সলভ করতে শুরু করলাম, অটোমেটিক আমার মাথাতে কিন্তু থাকতে শুরু করেছে দ্য সিকোয়েন্স শুড বি দিস 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 অফ রাইটিং ডিফারেন্ট থিংস। কেমনভাবে কোনটা প্রথম লিখবো, কোনটা শেষে লিখবো, এসব মোটামুটি মাথায় আমার আসতে শুরু করলো। আসতে শুরু করলো, আমিও কিন্তু একের পর এক চ্যাপ্টারের সেকশন কিন্তু বিল্ড আপ হতে শুরু করলো ইন্ট্রোডাকশানে, বা থিওরির চ্যাপ্টার, থিওরির চ্যাপ্টার বেসিক্যালি। ইন্ট্রোডাকশন আমি লাস্টে লিখেছি। তো থিওরির চ্যাপ্টার যেই লেখা শেষ হয়ে গেল, অটোমেটিক যে সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা আমার পেপারের থেকে হচ্ছে প্যারাফ্রেজিং হবে মোস্টলি, হচ্ছে যে ওইখান থেকেই মোটামুটি অনেকটা পোর্শন মডিফাই, কিছুটা পোর্শন মডিফাই হবে, কিছুটা পোর্শন একদম অ্যাজ ইট ইজ আসবে।
তো সেটা গেল থার্ড চ্যাপ্টার বেসিক্যালি, কারণ সেকেন্ড চ্যাপ্টার তো শুরু করেছি থিওরি, দেন দ্য সেকেন্ড চ্যাপ্টার ওয়াজ বেঞ্চমার্কিং দ্য বেসিস এর এরর্স। থার্ড চ্যাপ্টার হচ্ছে আমার যে কন্টিনিউইং কাজ এখন মন্টি কার্লোর উপরে, সেটা যতদূর হয়েছে ততটা, এবং তারপরে ইন্ট্রোডাকশন হয়ে মোটামুটি নভেম্বরের মাঝামাঝির মধ্যে, অক্টোবরের শেষের দিকেই আমার মোটামুটি থিসিস রেডি হয়ে গেছে। তারপরে ব্যাক অ্যান্ড ফোর্থ চেকিং, ক্রস চেকিং, প্রুফ রিডিং, কারেকশান, এডিটিং হয়ে ডিসেম্বরের 9 তারিখে আমি ফাইনালি হচ্ছে থিসিস সাবমিট করি। তো তখন আমি যখন থিসিস জমা করলাম তখন বুঝতে পারলাম যে দিস প্রসেস আফটার থিসিস, পোস্ট থিসিস যে ডিফেন্সের ডেট সেট করা, দ্যাটস আ ভেরি হেকটিক অ্যান্ড সুপার স্ট্রেনাস প্রসিডিওর ইন হুম্বোল্ট ইউনিভার্সিটি। যে বিভিন্ন টাইমলাইন্স আছে, 2 মাস দিতে হবে রিভিউয়ারদেরকে, তারা রিপোর্ট পাঠাবে, সেই রিপোর্ট পাঠানোর পরে সেই রিপোর্ট হচ্ছে পাবলিক যাবে লাইব্রেরি ডিসপ্লেতে। ওয়ান্স ইট গোজ টু পাবলিক সেটা 2 সপ্তাহ পড়ার পরে দেন হচ্ছে যে 21 তারিখে মোটামুটি তারপরে হচ্ছে যে ডেট সেট হবে, এবং ওই ডেট সেট হলে তখন ডেটের ডিফেন্স হবে। তো তাতে আমার 21শে এপ্রিল আমার হচ্ছে ডেট হয়েছে। তো আজকে মার্চের 12 তারিখ, মোটামুটি প্রায় হাতে এখনও 1 মাস 10 দিনের মতো আছে আমার ডিফেন্স হতে। তো এখন প্রেজেন্টেশন প্রিপারেশন চলছে। তো মোটামুটি the submission of the thesis already concludes the journey. এর পরের যে পার্টটা which is at this point has become very difficult is job searching. বার্লিনের এই মুহূর্তে কিন্তু পোস্ট ডক্টরাল পজিশন আমি যেগুলোকে ভেবেছিলাম অ্যাপ্লাই করবো সেগুলোতে অ্যাপ্লাই করে কোনোটার কোনো কিন্তু রেসপন্স পজিটিভ নয়, 1 নম্বর। তাহলে বার্লিনের পোস্ট ডক মোটামুটি চলে গেল। আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখছি জার্মানিতে বা ইউরোপে, আমার বিশেষ করে এটা কিন্তু বেশি আমার দেখা অ্যাকচুয়ালি। আমি যখন সেপ্টেম্বরে চাকরি খুঁজছিলাম তখন বিভিন্ন জব পোস্টিংয়ে লেখা ছিল জার্মান লেভেল, বিভিন্ন লেভেল থাকে, স্পিকিং লেভেল A1, A2, B2, B1। তো C1, C2 অলমোস্ট নেটিভ লেভেলে যদি কেউ জার্মান বলতে পারে তাহলে সেটা হচ্ছে C1, C2। C2 ইজ লাইক অলমোস্ট নেটিভ, রাইট? তো মানে হি ক্যান অলসো রাইট পোয়েমস, হি অর শি ক্যান অলসো রাইট পোয়েমস। তো আমি যখন সেপ্টেম্বরে আমার যখন চাকরি খুঁজছিলাম, এবং যখন পোস্ট জানুয়ারি যখন চাকরি খুঁজছি 2026 সালে, আকাশ পাতাল পার্থক্য একটাতেই, যে জার্মান লেভেলটা বেড়ে C2 হয়ে গেছে বা C1 হয়ে গেছে কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, যেটা হয়তো B1 বা A2 ছিল যখন সেপ্টেম্বরে খুঁজছিলাম। নাও দ্য কোয়েশ্চেন এটা হতে পারে যে এটা কি চাকরি কোম্পানিদের করা বা কোম্পানিরা করছে এরকম, নাকি এটা একটা ওভারঅল একটা এলিট সেকশন অফ সোসাইটি যারা মোটামুটি ইকোনমিকে মোটামুটি কন্ট্রোল করে, তারা চাইছে যে একটা লোকালাইজড জব সেক্টর তৈরি করা যেখানে নেটিভদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। বলা খুব মুশকিল, কারণ এটা কনস্পিরেসি থিওরি ছাড়া আনসার করা খুবই মুশকিল যদি না ডেটা থাকে হাতে। তো আমি কয়েকদিন ধরেই, বিশেষ করে ইরানের যুদ্ধ যখন থেকে লেগেছে তারপর থেকেই খবরের কাগজে দেখছি, জার্মান নিউজ চ্যানেল ডয়চে ভেলে থেকে শুরু করে বিভিন্ন রকম সবই কিন্তু একটা ইকোনমিক্যাল একটা ড্রাস্টিক রিডাকশন, জব শর্টেজ, হাই আনএমপ্লয়মেন্ট রেট, 12 বছরে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট রেট এখন জার্মানিতে। খুব একজন আনপপুলার চ্যান্সেলর। তো এর মাঝখানে কি করা যেতে পারে? কিছুই করা যেতে পারে না। এবং আমিও ঠিক জানি না এরপরে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই। আমি এইটুকু জানি যে আমার শিক্ষকতার যে ইচ্ছা সেটা আমি কিন্তু পূরণ করতে চাই কোনো না কোনোভাবে। আমি পড়াতে খুবই ভালোবাসি, এবং আরও বেশি করে আমি ইন্টারেস্টেড কোয়ান্টাম কেমিস্ট্রির জন্য এটাই যে আমি যখন ছাত্র ছিলাম
আমার ছাত্রাবস্থায় কিন্তু মোটামুটি যতগুলো আমি হচ্ছে যে মানে কোর্স করেছি কোয়ান্টাম মেকানিক্সের ওপরে, ইলেকট্রন স্ট্রাকচার থিওরির ওপরে, সব কটাতেই কিন্তু আমি দেখেছি যে সেই সেই বিশাল ইম্প্যাক্টফুল কিন্তু আমি খুব একটা, বা আমি নিজে খুশি হয়নি কোনোদিন, সবচেয়ে বড় ব্যাপার আমি স্যাটিসফাইড হয়নি। আমি যখন ব্যাচেলার্সে পড়তাম কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি এই সময় পড়ানো হয়েছিল আমাদেরকে, আই ওয়াজ নট হ্যাপি। আমি নিজেই মোটামুটি যেটুকু পড়ার পড়েছিলাম। তারপরে মাস্টার্সে যখন ফিজিক্যাল স্পেশাল নিয়ে পড়লাম, তখনও কল্যাণ স্যার আমাদেরকে পড়িয়েছিলেন। হি ওয়াজ আ নো ডাউট ব্রিলিয়েন্ট পারসন এবং রীতিমতো তার অগাধ জ্ঞান, কিন্তু তবুও কেন জানি না আমি ঠিক ঠিক স্যাটিসফাইড হয়নি। পরবর্তীকালে যেমন হুম্বোল্ট ইউনিভার্সিটিতে এলাম, হুম্বোল্ট ইউনিভার্সিটিতেও কিন্তু সেম প্রবলেম ছিল যে আমি মোটামুটি তিনটে লেকচার আমার করেছি আমি ইলেকট্রন স্ট্রাকচার থিওরির ওপরে, যেখানে আমি অ্যাটেন্ড করেছি। আই ওয়াজ দ্য অডিটার বেসিক্যালি। তো সেখানেও কিন্তু আই ওয়াজ নট সো স্যাটিসফাইড। এইবারে অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যাটিসফাইড হয়নি, এটা কীরকম, তার ডেফিনেশন কী, যে আনস্যাটিসফাইড হওয়ার ডেফিনেশন কী এই ক্ষেত্রে। তো আমার যেটা মনে হয়, যেটা আমাকে স্যাটিসফাই করেনি বা কেন করেনি, ছোটোবেলা থেকেই আমি যেভাবে অঙ্ক শিখে বড় হয়েছি, এভরিথিং ওয়াজ ভেরি ডিডাকটিভ। এটা হতে পারে যে সেগুলো খুব সিম্পল থট প্রসেসদের মধ্যে যায় বলে হয়তো সুবিধা হয়েছে বুঝতে, এবং সেখানে ডিডাকটিভ পার্টটা খুব স্ট্রং। বাট সামহাও যখন আমি এইখানে ইলেকট্রন স্ট্রাকচার থিওরি পড়েছি, ডিডাকটিভ পার্টটা ঠিক ঠিক আমি জানি না, ঠিক পোর্ট্রে হয়নি আমার মধ্যে। হয়তো ওরা চেষ্টা করেছি, হয়তো অনেকেই বুঝেছে, আমি হয়তো বুঝতে পারিনি, সেটাও হতে পারে, হ্যাঁ, যেটা আমার ফল্ট থাকতে পারে। বাট আমার কেন জানি না মনে হয় যে যখন ইকুয়েশনগুলোকে প্রজেক্টরের মধ্যে ফেলে দেওয়া হবে, সেখানে ডিডাক্টিভিটি কিন্তু চলে যায়। তো এটা আমার একটা পার্সোনাল ফিলিং হয়েছে, বিশেষ করে ইলেকট্রন স্ট্রাকচার থিওরি পড়ার টাইমে, যেটা এবং যার জন্যে কিন্তু আমার পরবর্তীকালে একটা ইচ্ছা, এটা একদম পোস্ট পিএইচডি বলা যেতে পারে, বিশাল ইচ্ছা যেটা হয়েছে আমার, বা স্ট্রং ইচ্ছা এটা আমার, যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম কেমিস্ট্রি মেনলি, সেইটার ডিডাকটিভনেসটা কাগজে কলমে আনা খুব মুশকিল। বিকজ অনেক কিছু জিনিসই আমরা এখন সেটা ম্যাথামেটিক্যাল অবজেক্ট থেকে একটা প্রোগ্রামিং অবজেক্টে কনভার্ট হয়ে দাঁড়িয়েছে। এবং এটা অনেকটা সেই, মানে যদি কেউ কাঠ মিস্ত্রি হয়, সাপোজ, খুব বাজে উদাহরণ হয়তো, সে কিন্তু যখন একটা ফার্নিচার গড়ে তোলে, এবং সেই ফার্নিচার গড়ে তোলার যে প্রসেসটা, সেটা মাথায় থাকে, কারণ বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সামথিং কনস্ট্রাকটিভ ভিজুয়ালাইজিং, এবং যেটাকে সে ছুঁয়ে পারসিভ করতে পারবে, সেটা ক্রিয়েট করতে পারে। আমার মনে হয় যে কোয়ান্টাম কেমিস্ট্রির ক্ষেত্রে বা কোয়ান্টাম কেমিস্ট্রির টিচিংয়ের ক্ষেত্রে এটা খুব ভাইটাল একটা স্টেপ, যেটা আমরা কিন্তু চট করে এখনও পর্যন্ত আমি অ্যাটলিস্ট যেসব ওয়েবসাইট ঘাঁটি বা যেসব প্রফেসরদেরকে চিনি, তারা কিন্তু কেউই করে না। সবাই হচ্ছে মোস্টলি যে ক্লাসিক্যাল যে বই আছে কোয়ান্টাম কেমিস্ট্রি, সাবো ওসল্যান্ড হতে পারে, ইরান লিভাইন হতে পারে, সেইগুলো থেকে পড়ে তার ইকুয়েশনগুলোকে হুবহু স্লাইডে টুকে সেটাকেই হচ্ছে প্রেজেন্ট করে। এবং সমস্যা যেটা হয় এই রকম টিচিংয়ের ক্ষেত্রে, আমার এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট যারা দেখছে ওই স্লাইডগুলো, তারা রিলেট করতে পারে না। রিলেটটা করবে কী করে? কারণ দে ডোন্ট হ্যাভ
something that they can perceive. For example, ওই পার্টিকুলার স্লাইডগুলো যেখানে ইকুয়েশন করে লেখা আছে, দ্যাট if that can be somehow translated to a program, because at the end of the day কোয়ান্টাম কেমিস্ট্রি কিন্তু কাগজে কলমে করা, ডিরাইভ করা থেকে শুরু করে, সে ডিরাইভ করে সেখান থেকে কিছু অবজারভেবলকে বের করা, মেজারমেন্ট করা কিন্তু খুব মুশকিল। তো ইউ নিড এ কম্পিউটার টু ডু দ্যাট। এবং যার জন্য এটা কম্পিউটেশনাল কেমিস্ট্রি যে ব্রাঞ্চ তৈরি, এটার কারণ একটাই যে দিস ইজ নট ফিজিবল বাই পেন অ্যান্ড পেপার, অ্যাটলিস্ট নট স্কেলেবল, অর আরও বেটার ওয়ার্ড হলো ট্র্যাক্টেবল। খুব সেটা ইনট্র্যাক্টেবল পেন অ্যান্ড পেপার দিয়ে। যখন ইন্ট্রাক্টেবল জানি, এবং এটাও আরেকটাও বড় ফল্ট এখন যেটা আমার যেটা মনে হয় যে এত আমরা প্রগ্রেস হয়ে গেছি, বাট ইউনিভার্সিটিজ আর স্টিল স্টাক ইন delivering this kind of applied and interdisciplinary subjects in terms of pen and paper. পেন অ্যান্ড পেপারে থট প্রসেসটা ক্লিয়ার হয়, অনেকেই অনেক রকম রিসার্চ করে অনেক রকম কথা বলে, সেমিনার শুনেছি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক এভরি সাবজেক্ট এক্স, এটা আমার কথা নয়, এটা স্টিফেন উলফ্রামের কথা, আমি হয়তো আগেও একবার বলেছি, এভরি সাবজেক্ট এস এক্স একটা টাইম এসে কিন্তু সেটা কম্পিউটেশনাল এক্স সাবজেক্ট হিসেবে কিন্তু হতে চলেছে। এটা অনিবার্য। এবং আজকে আমরা সেটা দেখতেও পাচ্ছি, যেখানে আমরা যখন ব্যাচেলার্সে সি বা মাস্টার্সে ফোর্ট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, which is already a high level language than machine level language comparatively, সেখান থেকে আজকে আমরা চলে এসেছি এমন একটা পর্যায়ে যেখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারবো, যে we would tell the computer what we want এবং computer would do on behalf of us whatever is needed to be done. তো আজকে সেটা তো পসিবল হয়ে গেছে। বিভিন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেসব এনএলপি, যে এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো এসছে, সেখানে আমরা রীতিমতো আমরা কিছু একটা হয়তো কোনো একটা প্লট করতে চাইছি কোনো ডেটার, বা ডেটা অ্যানালিসিস পার্ট করতে চাইছি, সেখানে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কথা বলে যে আমার এরকম একটা এক্সেল শিট আছে, সেটা মোস্ট অফ দ্য টাইম এখন ইংলিশটাই স্ট্যান্ডার্ডাইজড একটা ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হয়ে গেছে, এটা কিছু করার নেই, এটা একটা ফ্লো দিয়েই গেছে। তো আমরা সেখানে বলে দেবো যে ডেটা অ্যানালিসিস দরকার, আমার এরকম একটা এক্সেল শিট আছে, এখানে এত কলাম আছে, বা অত বলারও দরকার নেই, আমার অমুক ভেরিয়েবল তমুক ভেরিয়েবলের মধ্যে একটা লাইন প্লট করো, বা বার চার্ট করো, বা পাই চার্ট করো। এবং এখন প্রত্যেকটা এলএলএম হচ্ছে দ্যাট দে আর ইন্টিগ্রেটেড উইথ মেনলি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ওরা খুব ইজিলি ডেটা অ্যানালিসিস উইদিন সেকেন্ডস করতে পারে। তো দেখা যাচ্ছে সেই কনটেক্সটও আছে, এবং দে আর কোয়াইট এফিশিয়েন্ট। অলমোস্ট সব মডেলই মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স এই প্লটিং এর ডেটা অ্যানালিসিসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, এখন কোনো অসুবিধা নেই। সুতরাং এবং এটা ট্রান্সলেটও হচ্ছে জব মার্কেটে। এই মুহূর্তে ডেটা অ্যানালিসিস চাকরি পাওয়া খুব মুশকিল, বিকজ কোম্পানিজ ডোন্ট নিড দেম। ওরা একটা অটোমেটেড ডেটা ওয়ার্কফ্লো তৈরি করে দিল, যেটা অলরেডি মেশিন করবে, এখানে কোনো এমপ্লয়ি লাগবেই না। হ্যাঁ, বা হয়তো দুটো তিনটে এমপ্লয়ি লাগবে যারা হচ্ছে ক্রস চেক করবে যে অ্যানালিসিসটা করে সেটা আদৌ ফ্রুটফুল কিনা। বাট সাম অ্যানালিসিস আর কমপ্লিটলি লাইক দে ডোন্ট নিড এক্সটার্নাল ইন্টারপ্রিটেশন, ওরা মোটামুটি অটোমেটেড ওয়ার্কফ্লোতেই তারা লেজিটিমেট একটা আনসার দিয়ে দেয়। তো এই হলো ব্যাপার। তো আমার মোটামুটি পিএইচডি শেষ হয়ে এলো, এবং আমি খুব জলদি হয়তো ডিফেন্ডও করে ফেলবো। তারপর একটা পরবর্তীকালে কোথায় যাব কী করবো বলা খুব মুশকিল। বাট এই সময়টা আমার সব বন্ধুদের, শুধু আমার একার নয়, আমার বিভিন্ন বন্ধু যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সায়েন্সে হোক বা অন্য ফিল্ডে হোক, এবং বিশেষ করে যারা কোনো স্টেবল চাকরিতে জয়েন করেনি এখনো পর্যন্ত, আমাদের মতো অ্যাকাডেমিক্স আছে, তাদের অবস্থা কিন্তু খুব শোচনীয়, ইনক্লুডিং মি। এবং সেটা দেখে একটাই কথা এখন মাথায় আমার ঘুরে, যে আমরা এত
আমরা কোথাও গিয়ে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের গভর্নমেন্টরা এডুকেশনের পেছনে স্পেন্ড কিন্তু যতটা করা দরকার ততটা খরচ কিন্তু তারা করেনি। আজকে আমাদের সমাজে শিক্ষকের অভাব হয়েছে, ভালো প্রকৃত শিক্ষকের অভাব হয়েছে। এখন তো সব জায়গাতেই, বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি, বিভিন্ন স্কুলে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার মতো জায়গায় বিভিন্ন স্কুলে টাকা পয়সা দিয়ে ঢুকে যাওয়া টিচাররা, তারা ভবিষ্যৎ কি পড়াবে? কেউ কেউ সত্যি থাকবে হয়তো যারা ট্যালেন্টেড কিন্তু হয়তো পাচ্ছে না, সেখানে টাকা দিয়ে পেয়েছে, সেখানে কিছু কিছু এক্সাম্পল এরকমও থাকবে যারা টাকা দিয়ে ঢুকেছে ঠিকই, কিন্তু তারা খুব ভালো শিক্ষক, ঠিক আছে। আবার এরকম অনেক উদাহরণ থাকবে যেখানে হচ্ছে টাকা দিয়ে ঢুকে তারা কিছুই, তারা পড়ায়ও না, স্কুলে যায়ও না, তাদের সঙ্গে ছাত্রদের কোনো সম্পর্কও নেই, হ্যাঁ। এবং দিস ইজ ভেরি হার্মফুল। এবং তারপরে তারপরে হচ্ছে যে আমরা যবে থেকে আমাদের শিক্ষকদেরকে বুঝিয়ে ফেলেছি যে এটা একটা জব মার্কেটের জন্যে, একটা জব মার্কেটে ঢুকে গেছো, ইউনিভার্সিটি ঢুকে গেছো মানে সেখানেই তার মোটামুটি ডেস্টিনেশন সেখানেই শেষ, মানে আর এগোতে পারার কথা নয়। আমি মনে করি যে প্রফেসর, বিশেষ করে প্রফেসরের দায়িত্ব হলো, বিশাল বড় দায়িত্ব হলো ছাত্রদের তৈরি করা, রাদার দ্যান হিজ ওন রিসার্চ এবং ওন এজেন্ডা। এবং এবং এটা থেকে এটা কিন্তু বেশি পজিটিভ আছে রাদার দ্যান, আমি দেখেছি অনেক প্রফেসররা যারা খুব গর্বের সঙ্গে বলেছে, আমি আমার শোনা, মানে আমার সঙ্গে কথা বলার, সেটা কনফারেন্স হতে পারে বা বিভিন্ন মিট আপে হতে পারে, যেখানে প্রফেসররা গর্ব করে বলে আমি তো রিসার্চেই মোটামুটি মন দিই, পড়ানো আমার ঠিক ভালো লাগে না। আই এম রিয়েলি অ্যাফ্রেড যে ইউনিভার্সিটির এরকম লোকদেরকে কী করে নেয়। প্রত্যেকটা গভর্নমেন্ট মোটামুটি যারা যারা মোটামুটি রিচ কান্ট্রিজ, যাদের কাছে প্রচুর এখন ক্যাপিটাল আছে, সেটা জার্মানি হতে পারে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, ইউএসএ, চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, সব দেশগুলোতে কিন্তু যদি ভালো করে কেউ দেখে, তাদের কিন্তু রিসার্চ ল্যাব আর ইউনিভার্সিটি দুটো আলাদা জায়গা তৈরি করে দিয়েছে। ইউনিভার্সিটির যে রোল, সেটা অনেক ইউনিভার্সিটি পালন করছে ঠিকই, তারা হচ্ছে শিক্ষার দিকে হচ্ছে অনেক নজর দেয় ছাত্রদের প্রতি, এবং সেটাই আমরা দেখে এসেছি। কিন্তু কোথাও গিয়ে একটা অদ্ভুত একটা হ্রাস, অ্যাটলিস্ট আমার ফিল্ডে আমি তো দেখছি, আমাদের হুম্বোল্ড ইউনিভার্সিটিতে আমি দেখেছি, আমি কিন্তু একদমই হচ্ছে সেই রকম যে একটা পড়ানোর একটা যে জেদ, সেটা কিন্তু প্রফেসরদের মধ্যে আমি দেখিনি খুব একটা। এটা খুব আনফর্চুনেট। হয়তো আশা করবো যে তারা পরবর্তীকালে নিজেদেরকে সেলফ ইভালুয়েশনে তারা তারা নতুন কিছু করবে ইন দ্য ডিরেকশন অফ টিচিং। সেটা দেখবার বিষয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকে অনেকটাই গ্লুমি কথাবার্তা নিয়ে আলোচনা হলো ঠিকই, আমি আর গ্লুমি কথাবার্তা আলোচনা করতে চাই না, বাট এটুকু বলে শেষ করব যে পরবর্তীকালের দিনগুলোর জন্য আমি অ্যাকচুয়ালি খুব আশাবাদী, ভীষণ অপটিমিস্টিকও, বাট পেসিমিজমও আছে কিছুটা হলেও চারিপাশে দেখছি। এবং আশা করি আমাদের গোটা বিশ্বজুড়ে একটা শান্তি আবার ফিরে আসবে, কারণ এই মুহূর্তে অনেক অনেক অংশের মানুষ কিন্তু ভীষণ চিন্তিত এবং ভীষণ প্যানিক স্ট্রিকেন, এবং খুবই একটা অ্যালার্টেড অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে তারা থাকছে। অনেক দেশের লোক, তাদের সবারই জীবনে শান্তি আসুক, এটাই আমি চাইব। আর তার সঙ্গে সঙ্গে নতুন একটা পৃথিবী, যেখানে মানুষ
মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম সমস্যার সমাধান করবে, এটাই মোটামুটি আমি আমি বলে আজকের ভিডিও শেষ করব। আমার পরের ভিডিও আমি জানি না কী নিয়ে করবো, কারণ আমার মোটামুটি যে পিএইচডির জার্নি সেটা একটা ছোটোখাটো সামারি তো মোটামুটি আমি বলেই ফেললাম। তো যদি মাথায় কিছু আসে, নতুন কিছু যেটা নিয়ে কথা বলা যেতে পারে, আমি আবার তাহলে তখন কফি উইথ নোবডি না হলেও অন্য কিছু রেকর্ড করার চেষ্টা করব।